বিকজ আমার ক্যারিয়ার তো সে অলরেডি শেষ করে দিয়েছেই। ফেডারেশনে আমি অনিরাপদ, আমাকে ক্যাম্পে ডাকলে আমি অনিরাপদ। পা দিলেই মনে হয় যে আমরা হয়তো বা রেপিস্টদের একটা এরিয়াতে চলে আসছি। আমার কাছে প্রমাণ চাইতেছে, আমি কি রেডি ছিলাম যে ওইখানে এই সিচুয়েশনটা হবে, বা অন্য কোনো মেয়ে কি রেডি থাকবে? মেন্টাল ট্রমা থেকে বের হতে আমার সাইকিয়াট্রিস্টই আমাকে যথাযথ পসিবল সে আমাকে হেল্প করেছে। আমি যে ক্লাব থেকে আসতেছি, তো এই ক্লাবে নাকি সব প্রস্টিটিউট প্রডিউস হয়। সে আমাকে ডিরেক্টলি বলেছে, তো রত্না একটা প্রস্টিটিউট, তোমাকে প্রস্টিটিউট বানাচ্ছে। দর্শক, খেলা.লাইভের স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি আমি তৌহিদুর রহমান। আমাদের সাথে কথা বলার জন্য উপস্থিত হয়েছেন শুটার এমা। আপনাকে স্বাগত জানাচ্ছি খেলা.লাইভের স্টুডিও থেকে। আপনি আসলে অনেক এই মুহূর্তে যে ঘটনা সবচেয়ে বেশি নেতিবাচকভাবে এসছে ক্রীড়াঙ্গনে, যৌন নিগ্রহের ঘটনায় জাহানারার ইস্যুর পরে আপনি অনেক উচ্চকিত হয়ে কথা বলেছেন। একটু বলবেন কি যে আসলে কোন ঘটনাটার প্রেক্ষিতে আপনি এভাবে সামনে এসছেন? প্রথমত আমি আসলে একটা স্ট্যাটাস দিয়েছিলাম জাহানারা আপুর এই লাইভে আসার পরে। তো আমার সাথে এর আগে থেকেই অনেক ঝামেলা, বা আমি অনেক, আমার রুটটা ছিল অনেক মানে বাম্পি। তো একদম আগের কমিটি যখন ছিল তখনও আমার সাথে অনেক ফেভারিটিজম এগুলো আমার সাথে হয়েছে। তো আমি এগুলো টলারেট করে আসছি, বিকজ আমার ফোকাস ছিল ইন্টারন্যাশনাল খেলা। তো আমি সেগুলা টলারেট করে করে যখন এই পর্যন্ত আসছি, আসার পর যখন এই 5 আগস্টের পরে যখন অ্যাডহক কমিটিটা হওয়ার পরে আমাদের যে বর্তমান যে রেসপেক্টফুল জয়েন্ট সেক্রেটারি, যার বিষয়ে কথা বলতেই চাচ্ছি না বাট আসলে বলতে হচ্ছে, তো আসলে সে আমার সাথে খুবই মিসবিহেভ এবং খুবই ডিসরেসপেক্টফুলি সে আমাকে কথা বলে। যে ক্রীড়াঙ্গনে আমি প্র্যাকটিস করতাম সেখানে সে আমার সাথে খুবই তুচ্ছ-তাচ্ছ ভাষায় আর কি সে আমার সাথে কথা বলে। তারপরে আসলে এগুলা টলারেট না করতে পেরে, বিকজ আমার ক্যারিয়ার তো সে অলরেডি শেষ করে দিয়েছেই, সে আমাকে ডিরেক্টলি বলেছে যে ইউ আর নো ওয়্যার, এখন তুমি কোথাও নাই, ফেডারেশনে নাই, তুমি যে কথা বলেছো। বেসিক্যালি আমি সার্চ কমিটিতে যে আর কি মেয়েদের প্রতিনিধি হয়ে কথা বলেছিলাম মেয়েদের সেফটির বিষয়ে। সো এটাকে সে আর কি টার্গেট করে নিয়ে সে আর কি আমার সাথে এই ধরনের কথাবার্তা বা এই ধরনের কিছু সে আমাকে বাদ দিয়ে দিয়েছে। এখন সে বলতেছে যে আমাকে আগের কমিটি বাদ দিয়ে গিয়েছিল, তো আমার কোয়েশ্চেন হলো সে আমাকে ইনক্লুড করেনি কেন? বিকজ আমার যে স্কোর ছিল, আমার থেকেও যারা বাজে স্কোর করতেছে, যারা কখনো শুটিংয়ের সাথেই ছিল না, তারা যদি আসতে পারে ন্যাশনাল টিমে, তাহলে সে আমাকে কেন কোনো রিজন ছাড়া সে আমাকে ইনক্লুড করেনি? সেটা হচ্ছে আমার একটা কোয়েশ্চেন। তো এগুলোর কারণে আমি আসলে এভরিডে যখন আমার আর কি চিন্তা হতো রাতে যে আসলে এখন কি করব আমি, মানে হঠাৎ করে একটা জিনিস রেগুলার একটা লাইফ থেকে বেরিয়ে এসে একটা মানে আই এম নো ওয়্যার। তো এগুলো চিন্তা করতে করতে নিজের ভিতরে ফ্রাস্ট্রেটেড হতে হতে আমি ওই আপুর এই কাহিনীর পরে আমি জাস্ট একটা স্টেটাস দিয়েছিলাম। 5 আগস্টের আগে একজন আমাদের যে সরকার ছিল, তাদের যেই কর্মকর্তাগুলো ছিল আমাদের ফেডারেশনে, তো আসলে তাদেরকে নিয়েই আর কি সার্চ কমিটি কথা বলছিল। তো সেখানে আমি গিয়েছিলাম এনএসসিতে মেয়েদের প্রতিনিধি হয়ে। আমি ওখানে আর কি আমার বাকি টিম মেম্বারদের সাথে আমি ওখানে গিয়েছিলাম। সেখানে আমি বলেছিলাম যে যেই আসুক না কেন, যে কমিটি আসুক না কেন, আমাদের আসলে কমিটির সাথে অ্যাকচুয়ালি আমাদের অ্যাথলেটদের কোনো মাথা ব্যথা কখনোই ছিল না। তো যেই আসুক না কেন, আমরা হচ্ছে এমন কাউকে চাই না যাকে নিয়ে নারী কেলেঙ্কারি বা যাকে নিয়ে প্রিভিয়াস অনেক সমালোচনা রয়েছে বা এমন কোনো কিছু আর কি। সো যেই ডেটে আমি কথাটা বলেছিলাম সেই ডেটে সে অনেক হাইলাইটেড ছিল। তাকে নিয়ে একটা আমাদের ফিমেল অ্যাথলেটের একটা ভয়েস মেল ফাঁস হয়েছিল ওই ডেটটাতে। ব্যক্তিগত ক্ষোভের শিকার হয়েছেন আপনি? হ্যাঁ, এটাই তার ব্যক্তিগত ক্ষোভের শিকার হয়েছি। আর নট জাস্ট দ্যাট, তার সাথে আমাদের ক্লাবেরও অনেক পার্সোনাল প্রবলেমস আছে, যার কারণে সে আমাদের ক্লাবের অ্যাথলেটদেরকে এখন গুলি দেওয়াও বন্ধ করে দিয়েছে। মাঝখানে তো 2-3 দিন আমাদের ক্লাব অফও ছিল। সে পারে না, তো ইফ ইট ওয়াজ পসিবল সে পারে না আমাদের ক্লাব সে একেবারেই বন্ধ করে দেয়। যদি অন্যভাবে না নেন, এই ব্যাপারগুলি আসলে যতটা না আমাদের জন্য পেইনফুল আপনাকে প্রশ্ন করা, উত্তরটাও নিশ্চয়ই আসলে আপনার জন্য পেইনফুল। মানে এক্স্যাক্টলি কি বলা যায় আসলে তাদের এই যে এই ব্যাপারগুলি, একটা মানুষ যখন সংগঠক হিসেবে আপনাকে ডিল না করে, মানে তখন তাদের আচরণগুলি আসলে কেমন হয় অ্যাথলেটদের প্রতি? সে জয়েন্ট সেক্রেটারি যখন হয়েছিল আমি ভেবেছিলাম যে আই থিঙ্ক উনি একজন ভালো কেউ। ফেডারেশনের যেহেতু অ্যাডহক কমিটি সার্চ করে এত তদন্ত করে যেহেতু তাকে এই সিটটাতে বসানো হয়েছে, তখন ভেবেছিলাম যে হয়তো বা সে যোগ্য অ্যাকচুয়ালি। এই জন্য আমাদের অ্যাথলেটদের জন্য সে হয়তো বা বেটারমেন্ট আনতে পারে। এই জন্য আমরা অ্যাকচুয়ালি একদিক থেকে চিন্তা করতেছিলাম যে হয়তো বা ভালো ক্যান্ডিডেট। কিন্তু যখন আমার সাথে ব্যক্তিগতভাবে যখন তার এই ধরনের মানে আচরণ, আমি যখন অ্যাকচুয়ালি সামনাসামনি যখন আমি জিনিসটা ফেস করেছি তাদের সেক্রেটারির
রুমে যখন আমার সাথে এই আচরণগুলো হয়েছে, প্রায় 1.5-2 ঘন্টা তো সেই ধরনের মানে খুবই তুচ্ছ-তাচ্ছিল্যভাবে সে মেন্টাল প্রেশার দিয়ে আমাকে যখন সে আমার সাথে কথা বলতেছিল, তখন আমি রিয়ালাইজ করলাম যে অ্যাকচুয়ালি সে আসলে হি ইজ নট আ গুড ক্যান্ডিডেট, অ্যান্ড ক্যান্ডিডেট তো পরে বিষয়, সে এই সিটটারই যোগ্য না। তাকে যে সিটটা দেওয়া হয়েছে, তাকে যে পাওয়ারটা দেওয়া হয়েছে, সে এটা আসলে ইউটিলাইজ করার মতনই ব্যক্তি না। তো সেটা আমাদের অ্যাথলেটদের জন্য অনেক ডেঞ্জার। এখন যারা ইনসাইড আছে, ক্যাম্পের ভিতরে যারা আছে, তারা হয়তো বা এখন খুব এনজয় করছে, বিকজ তারা ম্যাক্সিমামই দেখা যায় একদম ব্র্যান্ড নিউ শুটিংয়ের সাথে তাদের কোনো মানে সংশ্লিষ্টতা নেই। তো এখন তারা হয়তো বা এনজয় করতেছে, বাট লেটার অন, সুনার আর লেটার ওদেরও ওই জিনিসটা ফেস করতে হবে। আজকে নয়তো বা কালকে সে সে যেহেতু এরকম তার মেন্টালিটি অ্যান্ড দিস রানস ইন হিজ ব্লাড, তো সে আজকে না হোক কালকে সে অন্য কোনো মেয়েকে এটা বলবে, আর ওরা সেফ না। অন্য কোনো সহকর্মী মানে সহ শুটার ওরা কি আসলে এই ব্যাপারগুলিতে আপনাকে কিছু মানে ইনফর্ম করে বা আপনার সাথে থাকতে চায়, তাদের হয়ে আপনি কথা বলেন, এই ব্যাপারগুলি কেউ বলে, কেউ কেউ কি বলে আপনাকে? ওরা তো এখন বাধ্য, ফেডারেশনের ভিতরের থেকে যারাই এখন পজিটিভ কথা বলবে তারা ধরেই নিতে হবে যে ওদেরকে প্রেশার করা হচ্ছে। কারণ এখন কেউ চাইবে না যে তাদের ক্যারিয়ার কেউ ছেড়ে দিয়ে এসে বোল্ডলি কথা বলবে, বিকজ আমাদের হয়তো বা প্রবলেম নেই, কিন্তু যাদের আছে তারা অবশ্যই চাবে না এই ফ্যাসিলিটিসগুলো থেকে বঞ্চিত হতে। তো তারা অবশ্যই তাদের প্রেশারে এসে, প্রেশারে না আসলেও তাদেরকে যে প্রলোভন দেখাবে, সে প্রলোভনে এসেও তারা বলবে যে হ্যাঁ আমরা তো খুব ভালো আছি, সব কিছু খুব ভালো চলছে। এইগুলো আসলে হার্শ রিয়ালিটি। তো ধরেন সমস্যা তো নাই যেটা বললেন, সমস্যা তো অবশ্যই নিশ্চয়ই একজন অ্যাথলেট যখন তার পরিচিত অঙ্গনটা ছেড়ে চলে আসে, এটা তো এক ধরনের আপনার মানসিক ট্রমারও তৈরি হয় নিশ্চয়ই। তো সেই ক্ষেত্রে এখন এই পরিস্থিতিগুলি কিভাবে সামাল দিচ্ছেন আপনি? আম, আমার 24 ইয়ার্সে আমি কখনো সাইকিয়াট্রিস্টের কাছে আমার যেতে হয়নি, কিন্তু এই যখন এই ঘটনাটা হলো আমার সাথে, তারপরে আমি এক্স্যাক্টলি আমার মনে আছে আমি মানে বাসায় রীতিমতো আমি কান্না করছিলাম, এবং আমি বুঝতেছিলাম না আমি কী করবো, বিকজ এতটা ক্রেজ ছিল আমার এই আমার ক্রীড়াঙ্গনের প্রতি, একটা ভালোবাসা ছিল শুটিংয়ের প্রতি। তো আমার ইমিডিয়েট আমার একটা সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া লাগে। সো সেখানে অ্যাকচুয়ালি আমার এই মেন্টাল ট্রমা থেকে বের হতে আমার সাইকিয়াট্রিস্টই আমাকে যথাযথ পসিবল সে আমাকে হেল্প করেছে। আর আমার জন্য না, যারা আসলে আছে এরকম, যারা ফেস করছে, যাদের কোনো ওয়ে নাই, ওয়ে আউট নাই, তারাও হয়তো বা আমাদের মতন যারা আছে কথা বললে তাদেরকে হালকা লাগে, তো আমাদের সাথে সে শেয়ার করে যে এরকম এরকম হয়েছে বা এই ধরনের কিছু, তখন আমরা ট্রাই করি তাদেরকেও পজিটিভ ইনফ্লুয়েন্স করার জন্য আর কি। কোন ধরনের আচরণগুলি দিয়ে আসলে ওরা এই ওদের এই বিকৃতমনা আচরণগুলি আসলে শুরু করে? আমি আমার ব্যক্তিগত থেকে বলি যে আমাকে সে ফার্স্টে তো মেন্টাল টর্চার করেই, সে ভার্বালি সে আমাকে অ্যাবিউজ করে। তারপরে সে আমাকে সহানুভূতি দেখাতে আসে। সে আমাকে তখন বলে যে আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি ক্যাম্পে ডাকবো, তোমার এই করতে হবে, এই করতে হবে, অ্যাজ ইন আমার ক্লাব ছাড়তে হবে, আমাকে আমার কোচের আন্ডারে একটা আন্ডারটেকিং দিতে হবে। তারপরে আমি যখন তাকে জিজ্ঞেস করি যে আমি ক্লাব ছাড়লে তাহলে আসলে কোন ক্লাবে যাব, আর যেহেতু জ্যাকেটটা আমার পার্সোনাল না, তো সে আমাকে বলে যে জ্যাকেট দিবে, সে আমাকে ইনার দিবে, সব কিছুই দিবে, তার বাছাই করা ক্লাবে আমাকে যেতে হবে। তো আসলে আমি জানি না এটা ট্র্যাপ হতে পারে, আমি আমার মন টানেনি দেখে আমি আসলে এটা নিয়ে আগাই নাই। এবার যারা আগাবে তারা আসলে এই ট্র্যাপেই পড়বে ওনাদের। তো আস্তে আস্তে এভাবে প্রলোভন দেখায়, যারা যায় তারা তো যায়, যারা না যায় তারা তাদের আমরা যারা কথা বলছি তাদের মতো ক্যারিয়ারটা এখানেই আর কি শেষ। আমার কাছে তো মনে হচ্ছে যে একটা ভয়াবহ ব্যাপার, যে যাকে টার্গেট করা হবে প্রথমে তাকে আসলে বাজে সিচুয়েশনে ফেলা হবে, তার এক্স্যাক্টলি, যেই মানে যে পশুত্বের যে ব্যাপারটা সে তখন আসলে প্রকাশ করে। এক্স্যাক্টলি, হ্যাঁ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার একটা কোয়েশ্চেন, যে আমি যখন তার সাথে কথা বলতে গিয়েছিলাম, অন্যান্য ইন্টারভিউজে দেখেছেন হয়তো, বা আমি যখন তার সাথে কথা বলতে গিয়েছিলাম, সে যে অসভ্য আচরণটা আমার সাথে করেছে, সে এখন সব জায়গায় অস্বীকার করতেছে যে সে এই ধরনের কোনো কথাই বলে নাই। সে আমাকে যে রেপ ওয়ার্ডটা ইউজ করে কথা বলেছে, সে এই ধরনের কোনো কথা বলে নাই। সেখানে লাইভ একজন ছিল, আমার মম, সে লাইভ এক্সাম্পল, সে লাইভ প্রুফ যে তার সামনে আমাকে এই ধরনের কথা বলেছে, সে বলতেছে যে সে এই ধরনের কোনো কথা বলে নাই। তো ঠিক আছে, মানলাম সে এই ধরনের কথা বলে নাই। তো চ্যানেল 24-এ যখন আমি ইন্টারভিউ দিচ্ছিলাম, সেখানে তাহলে কেন সে বলল যে আমি অনিরাপদ, এই ধরনের কথা সে বলেছে? সে রেপ বলে নাই, কিন্তু সে বলেছে আমি অনিরাপদ। তো আমি যদি সার্চ কমিটিতে যে আমি যদি এই কথাটা বলেও থাকি যে মেয়েদের সেফটির বিষয়ে, আমি তো তাকে টার্গেট করে কোনো কথা বলি নাই, তো সে এটা কেন বললো যে আমি অনিরাপদ? তার সাথে আমি কথা বলতে গেলে আমি ওখানে অনিরাপদের কি আছে? মানে আপনি কোথায় অনিরাপদ? ফেডারেশনে আমি অনিরাপদ, আমাকে ক্যাম্পে ডাকলে আমি অনিরাপদ, তো আমি অনিরাপদ কেন?
কেন অনিরাপদ আপনি? হ্যাঁ, এই কোয়েশ্চেনটার আনসারটা সে আমাকে এখনো দেয় নাই, বা আমি চাই সে এই কোয়েশ্চেনটার আনসার আমাকে দিক। কারণ শুটিং স্পোর্টস ফেডারেশনের মতো এত চমৎকার একটা জায়গা, নিরাপত্তা, আমরাও যখন যাই নিরাপত্তা দেখে আমাদেরকেও যথেষ্ট অনেক কিছুর মধ্যে দিয়ে যেতে, তারপর আপনার ইন্টারভিউ, ছবি এসব নিতে হয়। এই জায়গায় তো অনিরাপদ হওয়ার কোনো সুযোগই নাই। এক্স্যাক্টলি, কারণ এখানে তো বাইরের লোক কেউ বাইরের আসছে লোক না, কেউ আসছে সব না। ফেডারেশনের লোকজনই। তাহলে এর ভেতর থেকে যখন অনিরাপদ হয়, তাহলে এখানে তো আসলে কেউই নিরাপদ আর না। এখানে হচ্ছে আমাদের সব জায়গায় সিসিটিভি আছে, আর এখানে আমাদের অনুশীলন হচ্ছে, প্র্যাকটিস হচ্ছে আমাদের। এখানে অনিরাপত্তার কি আছে? এত বছর ধরে আমি প্রায় 1.5 বছরের মতন ছিলাম ক্যাম্পের ভিতরে, কখনো আমি এটা শুনি নাই বা আমি ফেস করি নাই যে জায়গাটা অনিরাপদ। যতদিন ছিলাম খুবই সেফটি ছিল, খুবই রেসপেক্টফুল একটা জায়গা ছিল, ইনফ্যাক্ট এনভায়রনমেন্টটাও অনেক মানে সুদিং ছিল। কিন্তু এখন যেই জঘন্য একটা এনভায়রনমেন্ট হয়ে আছে ফেডারেশনে, পা দিলেই মনে হয় যে আমরা হয়তো বা রেপিস্টদের একটা এরিয়াতে চলে আসছি। ঠিক আছে, সো এই জায়গাটা থেকে আসলে কিভাবে বের করবে বা কি হবে আসলে আমরা জানি না। আমরা এতগুলো মানুষ কথা বলছি, আমাদের প্রত্যেকটা ডিসিপ্লিন থেকে নারী অ্যাথলেটরা কথা বলছে। আর সবচেয়ে বড় কথা যে সরকার যেটা বলে, প্রমাণ প্রমাণ কেন দিব? ও যে একজন অনেস্ট ব্যক্তি, ওই লোকটা যে ভয়ানক না, ওই লোকটা যে একজন খুব ভালো ব্যক্তি, এটার প্রমাণ কি? এটা কোনো প্রমাণ আছে? কিন্তু তার এগেনস্টে যে সে একটা আহ, মানে দুষ্কৃতী, সে একজন নোংরা একটা লোক, এটার কিন্তু প্রমাণ আছে। নিউজ পেপারে কিন্তু এটার প্রমাণ আছে, ইনফ্যাক্ট এর ভয়েস রেকর্ডও আছে। তো এর থেকে প্রমাণ আর একটা মেয়ে কী দিবে? আমরা যে আমার কথা বাদ, আরও একজন আমাদের টপ শুটার এখন বাংলাদেশে যে আছে সে কথা বলতেছে, আমাদের এক্স যারা ইন্টারন্যাশনাল মেডেল হোল্ডার তারা কথা বলছে, অন্যান্য ডিসিপ্লিন থেকে কথা বলছে, যাদের বিরুদ্ধে কথা বলছে অবশ্যই তারা মানে কোনো না কোনো রিজনই তো তাদের বিরুদ্ধে কথা হচ্ছে। আর আমার কাছে প্রমাণ চাইতেছে, আমি কি রেডি ছিলাম যে ওইখানে এই সিচুয়েশনটা হবে, বা অন্য কোনো মেয়ে কি রেডি থাকবে যে এখানে এই সিচুয়েশনটা হবে আমি ভিডিও করব? আর কেউ কি চাইবে যে এরকম একটা সিচুয়েশনের ভিডিও করতে? তো এটা কোন ধরনের কমন সেন্স, কোন ধরনের স্টুপিড কোয়েশ্চেন যে তারা আসলে প্রমাণ চায়? এটা কি এনএসসির যে তদন্ত কমিটি হয়েছে, সেই কমিটির পক্ষ থেকে কি আসলে তদন্ত আপনাকে প্রমাণ দিতে বলা হয়েছে? হ্যাঁ, তারা তো প্রমাণ চাচ্ছেই যে এরকম একটা প্রমাণ যদি দিতে হয় তাহলে ভালো। হ্যাঁ, আমার যে কোচকে, আমার জিএম হায়দার, উনি যে আমার কোচকে বলেছিল যে ওকে আসলে ডাকা যাবে না, ওকে বাদ দিতে হবে। আমি আমার ক্লাবের টপ শুটার, তো আমার নাম যখন দিতে চাচ্ছিল কম্পিটিশনের জন্য, সে তখন তাকে বলেছে যে ওর নাম দেওয়া যাবে না, ওকে বাদ দিতে হবে, কারণ ও যে কথা বলছে এটসেট্রা এটসেট্রা। আমি তার উপর অনেক মনোক্ষুণ্ণ। সে ফার্স্ট অফ অল একটা কর্মচারী, হয়তো বা সে এখন পাওয়ার হোল্ড করতেছে, বাট সে একজন কর্মচারী। একজন কর্মচারী একজন অ্যাথলেটের উপরে মনোক্ষুণ্ণ হওয়া, আই থিঙ্ক এটা আসলে মুখ্য বিষয় হওয়ার কথা না খেলার জগতে। তো আমার যে কোচ, সে এক লিখিত স্টেটমেন্টও দিবে। তো প্রমাণ চাইছে, এই লিখিত স্টেটমেন্ট দেওয়া যাবে, বাট এইভাবে কয়জন প্রমাণ দিবে? এটা এটা আমাকে বলেন যে এইভাবে কয়জন প্রমাণ দিবে? আসলে কি ধরনের পরিস্থিতি বা পরিবেশ আপনারা আসলে চান, তার জন্য আপনাদের নিজের ভেতর থেকে আসলে কি ধরনের গাইডলাইন আসলে দিতে চান আপনারা? যদি বলা হয় যে এই ধরনের পরামর্শ চাওয়া হয় আপনার কাছ থেকে, আপনার কি ধরনের গাইডলাইনের মধ্যে দিয়ে আপনার নারী অ্যাথলেটরা সেখানে থাকতে চান আসলে? আমরা চাই প্রথমত এই ধরনের যে কেলেঙ্কারি লোকজন আছে, যার কথা বলার কমন সেন্স নাই, যাকে নিয়ে এত সমালোচনা, অলরেডি তাকে বহিষ্কার করা হয়েছিল আগে। তো এই ধরনের লোক যারা আছে এদেরকে একদম সারা জীবনের জন্য বহিষ্কার করা উচিত। যে সরকারই আসুক না কেন, এই ধরনের মানে স্টুপিড, ননসেন্স আর ক্যারেক্টারলেস লোক যাতে আর কোনোদিনও ক্ষমতায় না আসতে পারে, এই একটা সভ্য বিচার করা উচিত। যদি আজকে এই সভ্য বিচারটা না হয়, আমরা তো ফেলিয়ার হব। প্লাস আমাদের মতো ভুক্তভোগী যেই নারী অ্যাথলেট বা অ্যাথলেটের বাদেও যেসব সেক্টরে যে নারীরা আছে, আসলে তাদের জন্য একটা অপমানজনক, এবং তারা আর কখনো আমার মনে হয় না পরবর্তীতে তারা ভয়েস রেজ করবে। তো যদি বাংলাদেশের নাগরিক হিসাবে, বাংলাদেশের নারী অ্যাথলেট হিসাবে যদি অ্যাকচুয়ালি সুস্থ বিচার আমাদেরকে দিতে চায়, তাহলে এই ধরনের যে নোংরা প্রকৃতির লোক আছে এদেরকে একদম সারা জীবনের জন্য প্রতিটা সেক্টর থেকে বহিষ্কার করা উচিত। মহিলা যারা আছে, যারা বাংলাদেশ হিউম্যান রাইটস মানুষ, ফিমেলদেরকে নিয়ে কাজ করছে, বা যারা অ্যাকচুয়ালি নিউট্রাল, যারা কোনো বৈষম্য করবে না, বা যারা কোনো এইসব করাপ্টেডের সাথে কোনো কিছু তাদের ব্যাক হিস্ট্রি নাই, আমরা চাই যে তাদেরকে রেসপেক্টফুল পিপল যারা আছে, রেসপেক্টফুল জায়গায় ওনাদেরকেই বসানো উচিত, যারা অ্যাকচুয়ালি ডিজার্ভ করে। ডিজার্ভিং লোক, তারা আমাদের জন্য কাজ করবে, তারা দেশের জন্য কাজ করবে, ইনফ্যাক্ট তারা স্পোর্টসটাকে আরও ডেভেলপও করতে পারবে। না হলে আমাদের কিছুদিন পর আমাদের শুটিং ক্রীড়াঙ্গনের কী হয় আপনারাই দেখবেন। আমি জানি না এই প্রশ্নটা করার পরে আমাদের অডিয়েন্স আসলে আমাকে কিভাবে নিবে, বা অন্য যারা আছে ওরা আমাকে কিভাবে নিবে, কিন্তু আসলে জানতে চাই এক্স্যাক্টলি আসলে সে কি, মানে একটা মানুষ আসলে কত নিচে নামতে পারে, কিভাবে সে আপনাদেরকে আসলে ডিল করতে চেয়েছে,
কোন ধরনের অ্যাবিউজের মাধ্যমে আপনাদের সে নিতে চেয়েছে? সে তো সে এতটাই নিচে নামছে যে এত নিচে নামা আমার পক্ষে পসিবল না। কারণ সে যে ওয়ার্ডসগুলো ইউজ করেছে এটা একটা টেলিভিশনে বা একটা নিউজে বলা আসলে অতটাই মানে আপত্তিজনক আর কি। মানে একটা নর্মাল সুস্থ মস্তিষ্কের ব্যক্তির জন্য খুবই আপত্তিজনক আর কি। তো সে যে কথাগুলো আমাকে বলেছে, ফার্স্ট অফ অল যে আমি যে ক্লাব থেকে আসতেছি, আমার ক্লাবটা হচ্ছে রাজধানী শুটিং ক্লাব। তো এই ক্লাবে নাকি সব প্রস্টিটিউট প্রডিউস হয়। তারপরে একটা অ্যাথলেট তো আউট অফ নোয়ার, যেহেতু আমি সিভিল ক্লাবের, আমি তো একদম বাইরে থেকে আসছি। তো বাইরে থেকে আসলে অবশ্যই একটা টিচার বা একটা মেন্টরের হাত ধরেই আমাকে উপরে উঠতে হবে। তো আমার ক্লাব আমাকে রেফার করেছিল শারমিন আক্তার রত্না, যিনি ওনার কাছে। তো তার হাত ধরে আসলে আমার শুটিং ফেডারেশনে আসা। তো সে আমাকে ডিরেক্টলি বলেছে, তো রত্না একটা প্রস্টিটিউট, তোমাকেও প্রস্টিটিউট বানাচ্ছে। তারপরে নট জাস্ট দ্যাট, আমাদের একজন জুনিয়র একটা অ্যাথলেট আছে, ইন্টার ক্লাব শুটার আর কি, আমাদেরই ক্লাবের। তো সে অনেক, সে তো জানে এই লোকটার সম্বন্ধে বা এই লোকটার পাস্ট সম্বন্ধে। তো উনি চাচ্ছে যে আহ, উনি মানে যে অ্যাথলেটটার কথা বলছি, ও অ্যাকচুয়ালি 15 ইয়ার্স ওল্ড, অনেক ছোট। তো ও হচ্ছে যথাযথ চেষ্টা করতেছিল সেফলি ওনার পাশ দিয়ে যাওয়ার, ওনাকে এড়িয়ে চলার। তো সে আসলে যাচ্ছিল, তারপরেও সে এতটাই মানে নোংরা, ডেসপারেট একজন লোক যে তার পাশ দিয়ে ঘেঁষে তার পিছনে সে হাত দিয়ে বলতেছে, উফ, টাচ তো লেগেই গিয়েছে। একটা বয়স্ক 60 ইয়ার্স ওল্ড ডেসপারেট লোক যখন এগুলা করে একটা ফেডারেশনে, আপনি বলেন সে কি জয়েন্ট সেক্রেটারি হওয়ার যোগ্য? না, একদমই। আর তার ভাষাই তো বলে দেয় যে সে আসলে যে কতটুকু অশিক্ষিত একটা লোক। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ সো মাচ।